WPKP 2024 আপকামিং যে এক্সামটা আসছে তার কথা মাথায় রেখে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে এই টাইমে পাজল হতে পারে। যদি বলো কীরকম, 29শে ডিসেম্বর কেপি প্রিলিমসের একটা ডেট কোথার থেকে হলেও ভাইরাল হয়ে এসেছে। অনেকে এই ডেটটাকে একটা এম করে নিয়েছে যে যদি এই ডেটটাতেই এক্সাম আজকে হতো তাহলে সে কতটা প্রিপেয়ার। অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা ডেটটা নিয়ে এটা রিসার্চ করে ফেলেছে যে না, এটা তো ডেট হতেই পারে না। পিআরবি অফিসিয়ালিভাবে যখন ডেট দেবে তখন আমরা বলবো যে হ্যাঁ, এবার তো ডেট অ্যানাউন্স হলো। কিন্তু আমি প্রত্যেক বন্ধুকে একটা রিকোয়েস্ট করব, বা যে সমস্ত স্টুডেন্ট যারা ডাব্লিউবিকেপির অ্যাসপিরেন্টস রয়েছে তাদের দিকে তাকিয়ে একটা কথাই বলবো, আজকে পিআরবি থেকে কোনো ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি, এটা ঠিক যে ডাব্লিউবি বলো বা কেপি বলো কোনো ডেট কিন্তু পরীক্ষার অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি। কিন্তু এই যে 29 তারিখ, আজকে এই ডেটটা যদি ধরো সাপোজ পিআরবি দেখলে যে অফিসিয়ালিভাবে তোমার ফোনে নোটিশ এলো যে পিআরবি থেকে একটা নোটিশ দিয়েছে যেখানে 29 তারিখ তোমাকে বলা হচ্ছে যে এই পরীক্ষার ডেটটা দেওয়া হলো, তাহলে তখন তুমি কি করতে? বলবে ছটফট করতাম। কেন? কারণ পরীক্ষার ডেট তো দিয়ে দিয়েছে, এবার আমাকে তো তৈরি হতে হবে, কারণ কম্পিটিশন ভালো হবে। এত স্টুডেন্ট, এত যে একটা রিক্রুটমেন্ট রয়েছে আমাদের জন্য, সেখানে অনেক সীমিত সিট রয়েছে। শুনতেই এত বড় রিক্রুটমেন্ট, কিন্তু আমাদের জন্য সিট তো অনেক কম। তাহলে এই কম্পিটিশনে টিকতে গেলে আমাকে তো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, গ্রাউন্ড প্রিপারেশন নিতে হবে। তখন তুমি না নিজেকে আর টাইম ধরে উঠতে পারবে না যে কীভাবে কী করবে। তখন তোমার খাটে পুরো বই ছড়াছড়ি, কোনটা পড়বো কোনটা ছাড়বো তুমি বুঝে উঠতে পারবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে মেনলি যাতে তুমি পাজল না হয়ে একটা পারফেক্ট প্রিপারেশনটা কমপ্লিট করে রাখতে পারো, বা একটা এক্সপেক্টেড ডেট কী হতে পারে, কীরকম টাইমে পরীক্ষাটা হতে পারে, আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম রাখা উচিত এই টাইমে, বা আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজির মধ্যে কোন জিনিসগুলো বেশি করে আমাদের পড়তে হবে, সেই নিয়ে আজকের ভিডিওটা। তো প্রত্যেক বন্ধুকে রিকোয়েস্ট করব, তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, যাতে আপকামিং ক্লাস এবং চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী তুমি সবার প্রথম নোটিফিকেশানে পেয়ে যাও। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও। আর হ্যাঁ, তোমাদেরকে আগেও একটা আমি কথা বলেছি যে কাট আপ নিয়ে কেউ চিন্তিত থেকো না। অনেক বন্ধুর দেখলাম বা কমেন্ট সেকশনেও দেখলাম যারা এখন থেকে বলছো এসটির কত কাট অফ যাবে, কেউ বলছো এসসিতে কত যাবে, কেউ বলছো যে ইডাব্লিউএসে কত যাবে। ফার্স্ট অফ অল একটা কথা মনে রাখবে যে কাট আপ কিন্তু ওইভাবে হয় না। যদি বলো বিগত বছরের সঙ্গে আমি এবারের একটা কাট আপ দেখবো যে কত কাট আপ যাচ্ছে, তাহলে তুমি কিন্তু একটা ভুল ধারণাতে রয়েছো। কারণ তোমার মনে হতেই পারে যে ডাব্লিউবিতে আগের বারে এরকম একটা কাট অফ গিয়েছে, তাহলে এইবারে এরকম একটা রেঞ্জে কাট অফ যাবে। কিন্তু এমনটা কিন্তু হয় না। এরকম যদি হতো তাহলে প্রত্যেক বছর কাট অফের রেঞ্জটা কখনো বাড়তো না, তাই না? কোনো একটা টাইমে ডাব্লিউবিতে হয়তো 30-35এও কাট অফ গেছে, তারপর ওটা বেড়ে 40-41 হচ্ছে, কখনো ওটা 45 হচ্ছে। কিন্তু এই যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ কম্পিটিশনটা পিআরবি করাচ্ছে না, পিআরবি কম্পিটিশন করাচ্ছে না, পিআরবি রিক্রুটমেন্ট দিচ্ছে। কম্পিটিশনটা করাচ্ছি তো আমরাই স্টুডেন্টরা কী করছি? কম্পিটিশনটাকে বাড়িয়ে দিচ্ছি। যদি বলো কেন? কোনো একটা টাইম যখন পুলিশ পরীক্ষা হতো তখন কি হতো? পেপারে অ্যাড দেওয়া হলো পুলিশের এত শূন্যপদ। এবার যারা নিউজ পেপার কালেক্ট করতো তারা তখনকার দিনে পুলিশ পরীক্ষায় লাইন দিতে গেল। হয়তো বেসিক্যালি একটা রানের মাধ্যমে বা একটা গ্রাউন্ডের মাধ্যমে সেখান থেকে ডাইরেক্ট সিলেক্ট দেওয়া হতো। তখন এত রিটিন ছিল না। আগের কথা যদি আসো, কিন্তু এই জিনিসটার সাথে আজকের দিনে এত যে একটা ডিফারেন্স, এটা কেন হলো? এটা হওয়ার কারণটা কি? কারণ তখনকার দিনে হয়তো রিক্রুটমেন্ট দিয়েছে, সাপোজ ধরে নাও যে 4000, যে 4000 আমাদের কনস্টেবল লাগবে, 4000 আমাদের পুলিশের শূন্যপদ খালি রয়েছে। অমুক জায়গায় মাঠ হবে, আপনারা এইখানে এসে উপস্থিত হবেন নিজের ডকুমেন্টস নিয়ে। এবার এইভাবে গিয়েছে, তো দেখা গেল সেখানে যদি 4000টা রিক্রুটমেন্ট রয়েছে তো সেখানে তো গিয়েছেই 3000 জন। তাহলে যারা মাঠে ঠিকঠাক রয়েছে বা যারা একটা মানে ওটার জন্য উপযুক্ত, তাদেরকে পিআরবি থেকে সিলেক্ট করা হতো। তারপর দেখলো যে না, এইভাবে তো কম্পিটিশনটা ধরে রাখা যাচ্ছে না, কারণ দিনের পর দিন আরও সেখানে নাম্বার অফ স্টুডেন্ট প্রচুর বাড়ছে। তখন কি হলো? তারা একটা রিটিন দিল। আগে তো মেন্স আরে ছিল না, একটা রিটিনেই কন্ডাক্ট হতো, তারপর রিটিন গ্রাউন্ড হলো। আজকের দিনে দাঁড়িয়ে দেখো একটা কনস্টেবলের চাকরি ক্র্যাক করতে গেলে কতগুলো স্টেপ কোয়ালিফাই করতে হচ্ছে। প্রথমে তোমাকে একটা রিটিন দিতে হচ্ছে। আমি যদি কেপিতে আসি, ডাব্লিউবিপিতে চেঞ্জ এলো আলাদা ব্যাপার, আদারওয়াইজ এই সিস্টেমটাও ডাব্লিউবিপি আগে করেছে, যেখানে প্রিলিমস দিতে হচ্ছে, প্রিলিমস কোয়ালিফাইং করার পর সেখানে গ্রাউন্ড হচ্ছে, গ্রাউন্ড পাস করার পর তোমাকে মেন দিতে হচ্ছে, তারপরে ইন্টারভিউ, ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, এসব হয়ে লাস্টে একটা সিলেকশন হচ্ছে। তাহলে এই যে এতগুলো স্টেপ কোনো একটা টাইমে কি ছিল? বলবে না। তাহলে প্রিভিয়াস কাট অফ নিয়ে তুমি যদি এবারের কাট অফ নিয়ে ভেবে থাকো যে না না, এত কাট অফ তো যাবে না, আমার এইরকম একটা রেঞ্জে থাকতে পারলে আমি পেরিয়ে যাব, এই কনসেপ্টে থেকো না। এই ধারণাটা মাথার থেকে আউট করো। ফার্স্ট অফ অল মনে রাখবে, অনেক স্টুডেন্ট ভাবতে পারে বা অনেক হয়তো ভাবতে পারে যে আমি কি তাহলে তাদেরকে ভয় দেখিয়ে দিচ্ছি, বা আমি কি তাদেরকে কোনো নার্ভাস করে দিচ্ছি যে এত কাট আপ যাবে, এত কাট আপ যাবে। না বন্ধু, এটা কখনোই না। আমার যদি এরকম মেন্টালিটি হতো যে এততে কাট আপ যাবে বা এত পার্সেন্ট কাট আপ যাবে, এটা কোনো ভয় দেখানো না, বরঞ্চ এটা তোমাদের মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা তুলে ধরা
সেই জেদটা তুলে ধরা যে হ্যাঁ এইরকম একটা স্কোর আমাকে করতেই হবে। কারণ কম্পিটিশানটা তুমি নিজেই দেখো যে আজকের দিনে দাঁড়িয়ে কোন জায়গায় আমাদেরকে সেই কম্পিটিশানে ফেস করতে হচ্ছে, যেটা আগে কিন্তু এরকম ছিল না। আজকে তোমাকে ফর্ম দিচ্ছে পিআরবি থেকে 12,000, কিন্তু সেখানে নাম্বার অফ স্টুডেন্ট যাচ্ছে কত? অ্যাপ্রক্স দেখা যাচ্ছে 12 লাখ 13 লাখ। তাহলে এত যে পার্টিসিপেট অফ স্টুডেন্ট যারা এখানে আসছে পার্টিসিপেট করছে, তাহলে এখান থেকে তো সীমিত সিট আমাদের জন্য। তাহলে অটোমেটিক এই যে লড়াইটা আজকে কারা করছে? বলবো স্টুডেন্টরাই করছে, পিআরপি করছে না। স্টুডেন্টরাই লড়াই করছে নিজেরা নিজেদের সিটটা কেড়ে নেবার জন্য। তাহলে এই সমস্ত জায়গার থেকে বা এই ভিড় থেকে তোমাকে যে আলাদা হতে হবে, এটার জন্য কি করতে হবে? একটা মজবুত প্রিপারেশন নিতে হবে। কোনো একটা টাইম যে পুলিশের পরীক্ষা হয়েছে এইভাবে, আজকের দিনে দাঁড়িয়ে যে কম্পিটিশনটা এরকম হয়েছে, এতগুলো স্টেপ এসছে, এটা তুমি আগেকার যদি কোনো মানুষকে বলো, দেখবে তোমার হয়তো এই উত্তরটা পাবে। বুঝতে পারলে? তো দিনের পর দিন এই যে চেঞ্জেসগুলো আসছে, এগুলো কেন হচ্ছে? আজকে আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি, হয়তো এই স্টেপগুলো কোয়ালিফাই করছি, কোনো একটা টাইমে দেখবে যখন আমরাও চাকরি আরে পেয়ে যাবো, বা আমার যারা বন্ধুরা রয়েছে পড়াশোনা করছো ভালো করে, দেখবে যেদিন তোমরাও চাকরি পেয়ে গেছো, তখন তুমিও দেখবে যে কয়েক বছর পর আরও কিছু একটা ইনক্লুড করা হয়েছে, যে কম্পিউটারে টাইপিং টেস্ট হয়তো রাখা হলো। বুঝতে পারলে? বা কম্পিউটারের সার্টিফিকেট বাধ্যতামূলক। বুঝতে পারলে? তো এই জিনিসগুলো না আসবে এমনটা না, এগুলো হবে। তাহলে দিন দিন কী হচ্ছে? আপগ্রেড হচ্ছে। কারণ এখানে স্টুডেন্ট প্রচুর পার্টিসিপেট করছে। আজকে যে ম্যাথস অনার্স স্টুডেন্ট, সেও কিন্তু এখানে বসছে। বুঝতে পারলে? তো আমি নাম্বার দিয়ে কাউকে ভয় দেখানো বা কাট অফ ওরিয়েন্টেড এগুলো না। এর আগে একজন কমেন্ট করেছে, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে এটা কোনো কাট অফ না, জাস্ট একটা টার্গেট। বুঝতে পারলে? পিআরবি থেকে স্টুডেন্ট কীরকম বাঁচবে? ওরা একটা এভারেজ স্টুডেন্ট বাঁচবে। বুঝতে পারলে? যারা মাঠটাও ক্লিয়ার করবে, যারা পড়াশোনার দিক থেকেও ভালো হবে। এবার ওরা যদি একটা হাই কাট অফ দিয়ে দেয়, তাহলে সেখানে অনেক স্টুডেন্ট এমন থাকবে যারা রানে ভালো, তারা কিন্তু মাঠে পৌঁছতে পারলো না। তাহলে হিসেব অনুযায়ী দেখতে গেলে রানটা কমপ্লিট করার পর তারপর তো ওরা ইন্টারভিউ ডাকবে। তাহলে এই যে সেকেন্ড যে স্টেজটা রয়েছে, যেটা একটা পুলিশ পরীক্ষার বলতে পারো ভাইটাল স্টেপ, যেটা পেরিয়ে গেলে বলতে পারো তুমি 75% ক্লিয়ার করে দিয়েছো। বুঝতে পারলে? তাহলে এই যে একটা মাঠ, এই মাঠটা আছে বলেই আজকে কিন্তু কাট অফটা কম যায়। যদি এটা ক্লার্ক ওরিয়েন্টেড হতো, বা যদি আজকে এটা পুলিশের পরীক্ষা না হতো, তাহলে কিন্তু কাট অফ ভালো যেত। কিন্তু পিআরবি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চাকরি, যেখানে কনস্টেবল বলো, এসআই বলো, এগুলোতে যে গ্রাউন্ড কম্পিটিশনটা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা বুঝতে হবে। 6 মিনিট 30 সেকেন্ড রানটা অনেকের কাছেই কিছু না, কিন্তু অনেকের কাছে এটা আবার কিন্তু একটা কঠিন জিনিস। বুঝতে পারলে? প্র্যাকটিস করলেই সেটা ইজি হয়ে আসে, কিন্তু অনেকে সেটা করেও কিন্তু কমপ্লিট করতে পারছে না। বুঝতে পারলে? কেউ ফাইনাল মিনিটে যে বাদ যাচ্ছে। তো এই যে জিনিসগুলো, বা আজকে যদি ডেট এক্সাম তোমার দিয়ে দেয়, তো তুমি কি করবে? বা আমাদের হাতে যে অ্যাপ্রক্স এই টাইমটা রয়েছে, কি করা উচিত? তো আজকের ভিডিওতে মেন তোমাদেরকে খুব অল্পের মধ্যে এটা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে বা আজকে নিউ ভিউয়ার্স রয়েছে, তোমাদের দিকে তাকিয়ে একটা কথাই বলবো, তুমি যদি একজন ডাব্লিউবিকেপির অ্যাসপিরেন্স হয়ে থাকো, সবার প্রথম তোমাকে একটা জিনিস টার্গেট নিতে হবে, যে এখানে যদি বলো সাবজেক্ট ওয়াইজ কম্পিটিশন কোনটাই হয়, তাহলে হচ্ছে ম্যাথস। যদি বলো কেন? কারণ দেখো এখানে জিকে খুব যে হার্ডি দেয় এমনটা কিন্তু না। তুমি পিওয়াইকিউ ওঠাও, বুঝতে পারবে। তুমি মেন্সের পর্যন্ত দেখো জিকের কোশ্চেন্স, দেখবে যে খুব হার্ডি এমনটা না। যেগুলো বোল্ড কোশ্চেন্স থাকে, বা যে কোশ্চেন্সগুলো ওরিয়েন্টেড পিওয়াইকিউতে এসছে, ওই ওরিয়েন্টেডে দেখবে কোশ্চেন্সগুলো ঘোরপাক করছে। হয়তো একটু ডাটা চেঞ্জ করছে, একটু কোশ্চেনের টাইপটা চেঞ্জ করছে। এখন যেমন কোনটা না, তার মানে তুমি যে কোনগুলো জানো, অর্থাৎ না কোশ্চেনে দেওয়া মানে কি? তুমি যে হ্যাঁগুলো জানো তবে তো উত্তরটা করতে পারবে। তো এই কোশ্চেন্সগুলো থেকে এখন কিন্তু পিআরবি কোশ্চেন্স দিচ্ছে, বা অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। তো তার জন্য বলবো, জিকেটা যারা পড়ছো তারা অবভিয়াসলি পড়ো। বিশেষ করে ক্র্যাক পুলিশ সার্ভিস বইটা খুবই ভালো বই। ডেসক্রিপটিভ আছে, পিওয়াইকিউ আছে, এমসিকিউ পাবে। তো ওভারঅল তুমি জিকেটা যদি এখান থেকেও ঠিকঠাক কমপ্লিট করতে পারো, বিশেষ করে যে পয়েন্টগুলো আমাদের পরীক্ষাতে বারবার আসছে, এখানে ওই ওরিয়েন্টেড টপিকগুলোই মেন তুলে ধরা আছে। তো এইখান থেকেও কমপ্লিট থাকলে তুমি জিকেতে একটা ভালো স্কোর করতে পারছো। কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ডেপথের থেকে দেয় এমনটা না, ঠিক আছে? তুমি যদি একটা পুরো সিরিজ কারেন্ট অ্যাফেয়ার্স ঠিকঠাক কমপ্লিট করে আসছো, রিভিশন দিচ্ছ, তুমি কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু যটা কোশ্চেন্স থাকবে তুমি কিন্তু ডেফিনেটলি করে আসতে পারবে একুরেসি দিয়ে। রাইট, বোঝা গেল? এখানে মেন কম্পিটিশন তাহলে কোথায়? রিজনিং না। রিজনিং যারা পড়াশোনা করছে তারা কিন্তু রিজনিংয়ে একটা ভালো স্কোর করে। যদি বলো কেন? কারণ রিজনিংটা হিসেব অনুযায়ী দেখতে গেলে একটা এমন নাম্বার, যে নাম্বারটা তুমি ঠিকঠাক প্র্যাকটিস করলে ফুল মার্কস পর্যন্ত ক্যারি করতে পারো। এবার কিছু মিসিং নাম্বার এমন থাকে, অন দ্যাট টাইম তোমার পরীক্ষার হলে সেটা মনে পড়লো না। তো সেইগুলোর জন্য কি করতে হবে? সেগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তুমি আস্তে আস্তে এগুলো থেকে ইমপ্রুভমেন্ট করতে পারবে নিজেকে। বোঝা গেল? তাহলে রিজনিং এখানেও কিন্তু স্টুডেন্টরা একটা ভালো স্কোর করে দিচ্ছে। হয়তো 25টা রিজনিং আছে, সেখানে দেখবে 20টার উপরে ম্যাক্সিমাম স্টুডেন্ট করেছে। কিন্তু ম্যাথে যদি আসো, দেখবে এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট পিছিয়ে আছে, আবার এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট অ্যাডভান্স রয়েছে। তো আসল কম্পিটিশনটা হচ্ছে ম্যাথে। তো ম্যাথে যারা প্র্যাকটিস ঠিকঠাক করছো, দ্যাটস ভেরি গুড। বাট যারা কোথাও না কোথাও এই জায়গাটায় একটু হলেও পিছিয়ে রয়েছো, তাদের জন্য বলবো, তোমরা
যে অ্যারিথমেটিক সিলেবাসটা রয়েছে, দেখবে 15টা বা 16টা চ্যাপ্টার রয়েছে অ্যারিথমেটিক। এখান থেকেই কোশ্চেন্সগুলো মেন দেওয়া হয় আমাদের পরীক্ষাতে, ঠিক আছে? তো WBKPর জন্য অ্যারিথমেটিক সেকশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 90% কোশ্চেন্স তুমি এখান থেকে কমন পাবে। তার সাথে যেগুলো সূত্র ধরে বীজগণিত এবং পরিমিতির মধ্যে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার আর সামান্য কিছু সূত্র যেগুলো রয়েছে, সেগুলো যদি একটু ঠিকঠাক তোমার করা থাকে, তুমি দেখবে ওই কোশ্চেন্সগুলোকেও নামিয়ে দিতে পারছো পরীক্ষাতে, ঠিক আছে? কিন্তু অ্যারিথমেটিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই অ্যারিথমেটিক থেকেই তোমাকে কোশ্চেন্স এমন দেওয়া হবে যে কোশ্চেন্সগুলো তোমার যদি ঠিকঠাক প্র্যাকটিস থাকে, পরীক্ষার হলে সেগুলো একদম ইজি লাগবে। কিন্তু প্র্যাকটিস যদি ঠিকঠাক না করেছো, তাহলে এগুলোই তোমার কাছে কঠিন হয়ে আসবে। তার জন্য বলবো অ্যারিথমেটিক সেকশনে তুমি যে সিলেবাসটা রয়েছে ম্যাথসের, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে সেই টাইপগুলো করো যে টাইপগুলো বারবার পরীক্ষাতে আসছে, এবং ডিফারেন্ট টাইপ এমন কিছু রয়েছে যেগুলো লেটেস্ট প্যাটার্নে দেওয়া হচ্ছে, ইনক্লুড রয়েছে। সেগুলোকে তুমি ভালো করে প্র্যাকটিস করো, রিভিশন করো, দরকার পড়লে একটা কপি করো, যে কপিটা তোমার হবে ডাউটস নোট, ঠিক আছে? তুমি যে জিনিসগুলো ডাউটস ফেস করছো, যে বারবার আমার এই জায়গাটাতে কেন আটকাচ্ছে, তো তুমি ডেফিনেটলি সেটা একটা কপিতে নোটস করো, এবং তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে যেন সেটা তোমার রিভিশন খুব সুন্দর হয়ে থাকে। কারণ যেটা তুমি বাড়িতে পাচ্ছ সেটা এক্সামেও পারবে, বাট যেটা তুমি এখানে পাচ্ছ না সেটা এক্সামে প্রবলেম হয়ে যাবে। তার জন্যই তোমাকে ডাউটস বলে কিছু রাখা চলবে না, ক্লিয়ার করো, দেন পরীক্ষাতে যাও। এখনও যে টাইমটা আছে, অনেকে বিগিনার স্টুডেন্ট রয়েছে, লার্নার রয়েছে, যারা সবেমাত্র শুরু করেছো, বা অনেক হয়তো এতদিন পড়াশোনা করছিলে না, বাট এবার তোমরা একটা নিজের মধ্যে জেদ নিয়েছো যে আমি যদি এখন থেকেও প্রিপারেশন শুরু করি, ক্র্যাক কি করা যেতে পারে? হ্যাঁ বন্ধু, করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে টাইম দিতে হবে এবং নিজের ফুল এফার্ট 100% দিয়ে তোমাকে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কন্টিনিউ করতে হবে, উইথ একদম তোমাকে মনোযোগ সহকারে, যেখানে একটুকু তোমাকে ফাঁকি দেওয়া চলবে না। তুমি যতটা টাইম পারবে দিনে, অনেকে বলে দিনে ক ঘন্টা পড়বো, ক ঘন্টা পড়বো, এটা কোনো লিমিট না। 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা পড়লে চাকরি পাবে না। তোমার যতক্ষণ তুমি এফার্টটা দিতে পারবে, সেটা 14, 15 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত যাক, দাও। এটা তো ওই টাইম যে টাইমটার জন্য তুমি লড়ছো, এটা ওই টাইম যে টাইমটা তোমার জীবনে সাকসেস এনে দেবে, বুঝতে পারলে? আজকের দিনে দাঁড়িয়ে যারা কাট আপ নিয়ে ভাবনা চিন্তা করছে, তারা কিন্তু ফেঁসে যাবে একটা টাইমে, কারণ তারা টার্গেটটাই রেখেছে যে কোনো রকমের গায়ে গায়ে কাট আপ ক্লিয়ার করবো। কিন্তু তাহলে তারা ফাইনাল মেরিটে গিয়ে কী করবে? তখন যদি 0.25 কমে গেল, তখন তো বুঝে উঠতে পারবে না যে এটা কী করলাম রে বাবা আমি, তাই না? কারণ সে যদি ওই রিটিনে আর একটা নাম্বার বেশি পেতো, বা দুটো প্রশ্ন ঠিক করতো, তাহলে ও চাকরিটাই পেয়ে যেত। তার জন্য বলছি যে কাট আপ নিয়ে না চিন্তিত থেকে, বা কত সেভ স্কোর হতে পারে এই রকম ওরিয়েন্টেড চিন্তাভাবনাগুলো মাথার থেকে দূর করো। দেন তোমার মধ্যে যে একটা জেদ আনা উচিত, যে নাম্বারটা টোটাল কত পরীক্ষাতে, বলবে কেপি প্রিলিমস যদি হয় সেটা 100, তো তোমার টার্গেট যেন 100তে থাকে। আজকে তুমি যদি বলো যে আমি 65 বলে নিজেকে সেভ মনে করতে পারি, তাহলে তুমি টার্গেটটাই নিচ্ছ 65। তাহলে 65 নম্বর পেতে গেলে তখন তুমি ভাবছো যে ম্যাথে যদি আমি 15টা বেড়ে যায়, রিজনিংয়ে যদি আমার 20টা হয়, 35টা, আর জিকেতে আমি 40-এ 30টা করেই দেবো, নেগেটিভ টেগেটিভ খেয়ে 62-65 হয়ে যাবে, হ্যাঁ পেরিয়ে যাবো। কিন্তু তুমি এইভাবে কতক্ষণ টিকবে কম্পিটিশনে, এটা বলো তো? তোমার ম্যাথসে কেন 15 আসছে, কেন 17 আসছে? কারণ তুমি যেগুলো পাচ্ছ না সেগুলোর দিকে তাকাতেই চাইছো না, যেটা পাচ্ছ তুমি সেটাকে নিয়েই আরও এগিয়ে যাচ্ছ। কেন? তুমি যেটা পাচ্ছ সেটা পরীক্ষাতেও পারবে, কিন্তু যেটা পারছো না সেটাকে তুমি বারবার বারবার রিভিশন করো। এটা তো ওই টাইমটা নিজেকে ঘষা মাজা করে চকচকে করে তোলার, বোঝা গেল? তাহলে এই টাইমে আজকে যদি ডেট এখনও যেহেতু দেওয়া হয়নি, তো তাতে করে এখনও যে টাইমটা হাতে পাবে, তুমি যদি এখনও ঠিকঠাক প্রিপেয়ার করতে পারো নিজেকে, ডেফিনেটলি তুমি একটা ভালো স্কোর করতে পারবে। ডাব্লিউবিপির একটা বিরাট মকা, একটাই রেটিং, এখানে একবার পেরিয়ে গেলেই তুমি ডাইরেক্ট মাঠে যেতে পারছো, বুঝতে পারলে? কেপির প্রথমে হবে প্রিলিমস কোয়ালিফাইং, দেন তো মেন্স থেকে আসল যে তোমার কাউন্টিংটা শুরু হবে, মেনের নাম্বারটা আর ইন্টারভিউ নাম্বারটা। আর ডাব্লিউবিপির এই যে রিটিনটা, এই রিটিনে এমন না যে কাট আপ ক্লিয়ার করলাম মাঠে গেলাম মহা আনন্দ, না। টার্গেটটা এমন রাখো, কাট আপ এমন একটা নাম্বারে দেখ, কিন্তু তোমার স্কোরটা যেন সেখান থেকে মিনিমাম 5 থেকে 7 নাম্বার এক্সিট থাকে। যদি বলো কেন, তুমি যখন ইন্টারভিউ যাচ্ছ সেখানে 15 নাম্বার থাকছে, কিন্তু ইন্টারভিউতে তুমি যখন সেখানে ইন্টারভিউটা দেবে, হতে পারে তোমার যদি দুটো প্রশ্ন ভুল হলো, হতে পারে তোমাকে এমন কিছু কোশ্চেন্স করলো যেটা তুমি হয়তো পারলেই না, বা তুমি ইন্টারভিউটা ভালো দিয়ে এসছো, তুমি নিজের দিক থেকে ফুল 100% তুমি দিয়ে এসছো, সেখানে ফুল এফার্ট দিয়েছো ইন্টারভিউতে, তোমার কোনো খামতি নেই, কিন্তু দেখা গেলো তবু তুমি নাম্বার পাচ্ছ 7, 8, 10। আবার অনেকেই হয়তো সেখানে হয়তো নাম্বার পাচ্ছে 12, 13। তাহলে এই জায়গাটা এক্সামিনারের হাতে, এটা বুঝতে হবে, কিন্তু রিটিন হচ্ছে তোমার হাতে। তাহলে যেটা তোমার হাতে, তুমি সেখানে নাম্বারটাকে ছিনিয়ে নাও। যেটা তোমার কোশ্চেন্স পেপারটা হাতে পাচ্ছ, পেন পাচ্ছ, ওএমআর পাচ্ছ, ওটা তোমার নিজের এক্সাম, তুমি সেখানে 100% এফার্ট দিয়ে নাম্বারটাকে ক্যারি করো, যেটা তোমার আপকামিং ফাইনাল মেরিটে অনেক অনেক হেল্প করবে। দেখো বারবার ফর্ম বেরোচ্ছে, বারবার পরীক্ষা হচ্ছে, তা বলে এমন না যে নেক্সট বারটা টার্গেট নেবো, পরেরটা দেখে নেবো, না। যেটা সামনে আসছে সেটাকে পাখির চোখ করো, এম করো যে হ্যাঁ এটাতেই আমাকে পেতে হবে।
আমি এর আগে যখন ভিডিও দিয়েছিলাম কাট অফ নিয়ে, তখন ২-৩ জন কমেন্ট করেছিল যে এরকম কাট অফ যেতেই পারে না। কেউ বলছে এক্সাম হয়নি কাট অফ। বিশ্বাস করো ওটা কোনো কাট অফ ছিল না। যারা ভিডিওটা পুরোটা দেখেছে তারা অ্যাকচুয়ালি যে জিনিসটা ভিডিওটা থেকে পেয়েছে তারা সেটা আমাকে বলেছে। কিন্তু যারা ভিডিও দেখবে না বা যারা জিনিসটা বুঝতে পারবে না, জাস্ট থাম্বনেল দেখলো, একটু স্কিপ করে দেখলো, তারা ভিডিওটার মধ্যে কী রয়েছে এটা কখনোই বুঝতে পারবে না। এই যে আজকে তোমরা যে ভিডিওটা এত ধৈর্য দিয়ে দেখলে, শেষ পর্যন্ত দেখলে বলেই তো বুঝতে পারলে যে এখান থেকে কিছু একটা পেলে। বাট তুমি যদি ভিডিওটা না দেখে স্কিপ করে যাও, কোনো একটা কথা এমন বলছি যেটা হয়তো অন্য ওরিয়েন্টেড, তখন তুমি বুঝতে পারলে না। এবার কমেন্ট সেকশনে এসে একটা কমেন্ট করছো, ওটা তো খোলা আছে, যেমন ইচ্ছে লিখছে, যার যেমন। কিন্তু আমি একটা কথা বলছি, যেসব বন্ধুরা সিরিয়াস অ্যাসপিরেন্টস হয়েছো, তোমাদের দিকে তাকিয়ে একটা কথা বলবো, ম্যাথে এমন একটা টার্গেট নাও যেন সেখানে তোমার একটা ভালো স্কোর হয়। যদি বলো কেন? কারণ তুমি যদি ম্যাথে এগিয়ে যাও তাহলে কিন্তু তুমি অনেকটাই ইমপ্রুভ করলে। বোঝা গেল? ডাব্লিউবিতে ইংলিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট, 10 নাম্বার। এখানে কেউ খুব কম স্কোর করছে, আবার কেউ এখানে একটা ফুল স্কোর করে দেবে। তো তুমি যদি ইংলিশে একটু হলেও উইক মনে করছো নিজেকে, তাহলে তুমি এমন একটা স্ট্র্যাটেজি বানাও যাতে করে তুমি সেখানে একটা এভারেজ স্কোর হলেও করতে পারো। কারণ তোমার জিকে, ম্যাথ, রিজনিং থেকে একটা স্কোর ভালো আসছে, ওখান থেকে একটা এভারেজ স্কোর তোমার যখন অ্যাড হবে, ডেফিনেটলি তোমার কিন্তু ফাইনাল যে মার্কসটা তুমি ক্যারি করবে সেটা একটা ভালো স্কোর কিন্তু তোমার ক্যারি হবে। বোঝা গেল? তার পাশাপাশি গ্রাউন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট। আর যেসব বন্ধুরা, বারবার বলছি, অন্যান্য পরীক্ষার জন্যও প্রিপারেশন নিচ্ছ, হতে পারে তুমি ডাব্লিউবিকেপির পরীক্ষা দিচ্ছ, তা বলে কি তুমি অন্য কোনো পরীক্ষা দেবে না? এমনটা তো হয় না। দেখা গেলো তুমি হয়তো আরপিএফ এর অ্যাসপিরেন্স রয়েছো, বা তুমি যদি এনটিপিসির প্রিপারেশন নিচ্ছ, সবার প্রথমে একটা জিনিস মনে রাখবে, একটা নির্দিষ্ট সিলেবাস হয়, তোমাকে সেই জায়গাটা টার্গেট রাখতে হবে যে আমি সিলেবাসটা কমপ্লিট করবো। তুমি যখনই সিলেবাসটা কমপ্লিট করবে না, তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স গ্রো করবে যে হ্যাঁ, আমার তো সিলেবাসটা কমপ্লিট আছে। এবার তুমি যখন টেস্ট দেবে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে তুমি যদি টেস্ট দাও অন্য কোথা থেকেও, তখন তুমি সেখানে বুঝতে পারবে যে তুমি কোন স্টেজে দাঁড়িয়ে রয়েছো। অর্থাৎ তোমার এই মুহূর্তে প্রিপারেশনের যে জোরটা সেটা কতটা, যে তুমি কত স্কোর করতে পারছো। বুঝতে পারলে? আর টেস্ট সিরিজে কী হয়, একই টাইপের কোশ্চেন্স বারবার পাবে এমনটা না। ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স, একই চ্যাপ্টার থেকে অন্যান্য রকমের কোশ্চেন্স, অন্যান্য প্যাটার্নের কোশ্চেন্স, এইভাবে ফেস করে তুমি যখন রেগুলার টেস্ট দেবে তখন তুমি অটোমেটিক ইমপ্রুভ হবে। তো কম্পারেটিভ ফিল্ডে টেস্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি যত তাড়াতাড়ি পারবে সিলেবাসটা কভার আপ করো, রিভিশন দাও, দেন তুমি টেস্টে আসো। এবার এখানে যেগুলো পারছো না সেটাকে হাইলাইট করো যে এটা কোথার থেকে সেই কোশ্চেনটা ছিল, তুমি ডাইরেক্ট সেখানে যাও, সেই জায়গাটা রিভিশন করো। এইভাবেই কিন্তু ইমপ্রুভ করতে হবে। বুঝতে পারলে? যেহেতু এখনও ডাব্লিউবিকেপির ডেট দেয়নি, বিন্দাস বাড়িতে পড়াশোনা করো আর তার পাশাপাশি গ্রাউন্ড আপ করো। ডেফিনেটলি তুমি কিন্তু এক্সামের আগে একটা ভালো প্রিপারেশন নিয়ে রেডি থাকতে পারবে এবং তোমার পরীক্ষা খুব সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আগে বারবার বলেছি, যারা কাট আপ নিয়ে আমাকে এই কথাগুলো বলেছিলে তাদের দিকে তাকে একটা কথা বলি, কাট আপ নিয়ে প্লিজ কেউ চিন্তিত দেখো না। টার্গেটটা রাখো এমন একটা স্কোর, যে স্কোরটা তোমার আগামী দিনে রিটেন ক্লিয়ার করার পর যখন ফাইনাল রেজাল্ট দেবে সেদিনেও কিন্তু তুমি যেন এইভাবে থাকতে পারো যে দেখ না, ফাইনাল মেরিট আমার তো যেটা স্কোর আছে তার থেকে তো বেশি যেতে পারেই না, কারণ আমি যে স্কোরটা করেছি সেটা আমার কষ্টের দাম পেয়েছি। তো এই জিনিসটা মনে রাখবে যে যেন সেই দিনে তোমার মুখে হাসিটা থাকে এবং তুমি ফাইনালি সাকসেসটা পাও। তার জন্য পড়তে হবে, একটু কষ্ট করতে হবে, যতটা পারো টাইম দাও। রাত দিন দেখা চলবে না, ঠিক আছে? সবার থেকে আলাদা হয়ে নিজেকে আইসোলেট করে এই টাইমটা প্রিপারেশনে ধ্যান দাও। ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট, অ্যান্ড তোমার লাইফের স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। প্রত্যেক বন্ধুকে ভালোবাসা রইলো এবং আগামী দিনের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। খুব ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন করো। আর আমার প্লেলিস্ট সেকশনে লীলা রয় ক্র্যাকের ভিডিওস রয়েছে, যেখানে ম্যাথ, রিজনিং এগুলো পাবে। লুসেন্টে জিকের ক্লাস রয়েছে, বিভিন্ন পিডিএফগুলো ক্লিয়ার করছি ম্যাথ রিজনিংয়ের, সব ওখানে তুমি সলিউশন পাবে। আরও অন্যান্য জিকে ক্লাস আছে। তাছাড়া আমার লাইভ সেশন চলে, আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, যারা চাইবে ওখান থেকেও ডাইরেক্ট যেতে পারবে ক্লাসগুলোতে। আর আমার নিজস্ব যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে রেলওয়ে চ্যালেঞ্জারে, তুমি যদি সেখানে পার্টিসিপেট হতে চাও বা সেখানে যদি জয়েন্ট হতে চাও, তাহলে তুমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাইরেক্ট তুমি আমার সাথে জয়েন্ট হতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। আর সো প্রত্যেক বন্ধুকে রিকোয়েস্ট রইল যে ক্লাসগুলো মন দিয়ে করো আর নিজেরা নিজেদের প্রিপারেশানটাকে আরও বুস্ট আপ করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।